এই কাহিনী আজ থেকে ৩ বছর আগের। আমি চাকরি করি। একদিন অফিসিয়াল কিছু কাপড় কেনার জন্য এক দোকানে গেলাম, যেখানে ৩ বছর বয়সী এক মহিলা বসা ছিল, যাকে দেখে আমার মনে হল উনাকে আমি আগে কোথাও দেখেছি। আমি আর চোখে কবার দেখলাম। এভাবে দেখতে গিয়ে আমাদের ৪-৫ বার চোখাচোখি হল। আমি দোকান থেকে বের হওয়ার সময় ওই মহিলা আমাকে বলল যে আমাকে আগে কোথায় যেন দেখেছে। আমিও একই কথা বললাম। মহিলা আমাকে নাম জিজ্ঞেস করলে আমি বললাম। আমার নাম শুনে হঠাৎ হেসে দিয়ে উনি বললেন, তুমি এত বড় হয়ে গেছ। কিন্তু ম্যাডাম, আমি তো আপনাকে চিনতে পারছি না। মহিলা, চিনবে কিভাবে? আজ ৭ বছর পর দেখা। কিন্তু ম্যাডাম। মহিলা, আমি তোমাকে ৭ বছর আগে পড়াতাম। সাথে সাথে আমার মনে পড়ল, উনাকে বললাম, কত বছর পর আপনাকে দেখছি, কোথায় ছিলেন এতদিন? মহিলা বললেন, সব বলবো তোমাকে, আগে আমাকে আমার বাসায় একটু লিফট দাও, কষ্ট করে। উনাকে আমার গাড়িতে বসতে বলে আমি গাড়ি চালাচ্ছিলাম। টুকটাক কথা বার্তা বলতে বলতে জানতে পারলাম উনি কাল মাত্র এই বাড়িতে এসেছেন। এতদিন বাবার বাড়িতেই ছিলেন স্বামী মারা যাওয়ার পর থেকে। মহিলার ঘরের সামনে এসে পৌঁছলাম। উনি গাড়ি থেকে নেমে আমাকে বললেন ভিতরে এসে এক চাপ চা খেয়ে যেতে। যেহেতু ম্যাডাম বলছেন, তাই আমিও গাড়ি একপাশে রেখে বাড়ির ভিতরে ঢুকলাম। আমি উনাকে এতদিন পর এই বাড়িতে আসার উদ্দেশ্য জানতে চাইলে উনি আমাকে বললেন যে কিছুদিন এই বাড়িতে থাকবেন এবং বিক্রি করে দিয়ে চলে যাবেন, আর এই সময় কোনো একটা স্কুলে পড়াবেন। কথা বলতে বলতে উনি আমরা দুইজনের জন্যই চা বানাচ্ছিলেন। বাড়িটা ছোট হলেও বেশ সুন্দর, ছিমছাম, সবকিছুই সাজান গুছানো। দেখেই বোঝা যায় উনারা দুজনেই অনেক শখ করে সব নিজের হাতে সাজিয়েছেন। এক সময় চা তৈরি হয়ে গেলে চা খেতে ডাকলেন। আমি তখন ঘুরে ঘুরে পুরো ঘর দেখছিলাম। চা খেতে খেতে আমি উনাকে বললাম, যদি কখনো কিছুর দরকার হয় আমাকে যেন জানায়। উনি বললেন, ঠিক আছে, আমি জানাব, কিন্তু কিভাবে? তুমি আমাকে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। এমনিতেও আমার ঘরটা অনেক ময়লা হয়ে আছে, অনেক দিন ছিলাম না যেহেতু। আর আমি ভাবছি কোনো স্কুলে জয়েন করব, তাই স্কুলও খুঁজতে হবে। আমি বললাম, ঠিক আছে, আমি আপনার ঘর সাফাই করে দিব। এই কথা বলছি এই কারণে যে উনি আমার টিচার ছিলেন, তাই এটা আমি করতেই পারি। উনাকে বললাম আমি আমার বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে এসে শুরু করব সাফাইয়ের কাজ। এই বলে আমি বের হচ্ছিলাম, ম্যাডাম বললেন, তাড়াতাড়ি এসো। আমি ওকে বলে ঘর থেকে বেরিয়ে পড়ি এবং নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় পৌঁছে তড়িঘড়ি করে কাপড় বদলিয়ে ম্যাডামের বাসায় চলে গেলাম। ঢুকেই দেখি উনি শুধুই ছোট জামা আর পেটিকোট পরে কাজ করছিলেন। আমাকে দেখেই বললেন, তাড়াতাড়ি আসো। আমিও আমার শার্ট খুলে কাজে লেগে গেলাম। ঘাম বেয়ে পড়ছিল উনার শরীরে, সেই ঘাম ভেজা শরীর আমি দেখতেই থাকলাম, যেন আছড়ে পড়ছিল উনার শরীরে। বেচারি বেশিদিন স্বামীর সোহাগ পায়নি, ভালো করে পাওয়ার আগেই মারা গেলেন। উনি সেটা খেয়াল করে বললেন, কি দেখছো এমন করে? আমি বললাম, কিছু না ম্যাডাম। উনি বললেন, কিছু তো অবশ্যই, বলেই হাসলেন। কিছুক্ষণ কাজ করার পর আমি বললাম, একটা কথা বলি? উনি বলতে বললাম, আপনি অনেক সুন্দর। উনি চুপ করে রইলেন আর কি যেন ভাবলেন। দুপুর যখন 2টো বাজে উনি বললেন, খিদে লেগেছে, তুমি কিছু কিনে নিয়ে আসো, আমি তোমায় টাকা দিচ্ছি। আমি বললাম, আপনি কেন দিবেন? আমি আপনার ছাত্র, এখন চাকরি করছি, আমি আজ আপনাকে খাওয়াবো। এই বলে আমি বেরিয়ে গেলাম এবং 2টো বিরিয়ানির প্যাকেট আর কিছু খাবার নিয়ে যখন ফিরলাম তখন দরজা খোলাই ছিল। দরজার সামনে আসতেই দেখি উনি সোফার উপর শুয়ে ছিলেন, বুকের উপর হাত দিয়ে। ছোট জামা ঠেলে আপেল 2টো যেন বেরিয়ে যেতে চাচ্ছিল। অপূর্ব তার আপেলের গড়ন। আমি পায়ের দিকে তাকালাম,
এক পা ভাঁজ করা, অন্য পা সোজা থাকায় পেটিকোট হাঁটুর উপর চলে আসছিল। উনি চোখ বুজেছিলেন, তাই আমার লুকিয়ে দেখাটা টের পাচ্ছিলেন না। উনাকে এই অবস্থায় দেখে আমি নিজেকে সামলাতে অনেক কষ্ট হচ্ছিল। উনার শরীরের রং ছিল ফর্সা আর গোলাপি রঙের একটা ছোট জামা ওনাকে অনেক গরম লাগছিল। আমি মন্ত্রমোহিতের মতো আস্তে আস্তে গিয়ে উনার পেটিকোটের ভিতরে দেখতে লাগলাম। কখন যে আমার হাত সব ভুলে আমার অজান্তে উনার রানে বুলাতে শুরু করল টের পাইনি। অনেকটা সাহস করে হাত গলিয়ে উনার প্যান্টিতে আস্তে আস্তে স্পর্শ করতে লাগলাম কম্পিত চিত্তে। হাতের স্পর্শ পেতেই ম্যাডাম ধরফরিয়ে উঠে গিয়ে জিজ্ঞেস করলেন, কি করছো তুমি? আমার মুখ লাল হয়ে গেল লজ্জায়, কোনো শব্দ বের হচ্ছিল না। আমি আকস্মিকতায় ছুটে যেতেই উনি বললেন, অনেক পাকা হয়ে গেছ তুমি। এসো খাবার খেয়ে নাও, অনেক কাজ বাকি পড়ে আছে। খাওয়া শেষ করে আমরা আবার কাজে লেগে গেলাম। আর চোখে উনাকে দেখছিলাম আর কাজ করছিলাম, সময় গড়িয়ে চলল। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তেই দেখি তখন রাত 9টা। এত সময় যে কিভাবে পার হয়ে গেল টেরই পেলাম না। উনি এটা খেয়াল করে আমাকে বললেন, 9টা বেজে গেল অথচ কাজ শেষ হল না। এখন তো আমাকে একা একাই 2টা পর্যন্ত কাজ করতে হবে, তুমি যদি থাকতে পারো তো থাকো। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আমি বাসায় ফোন করে দিচ্ছি। বলবো আমি বন্ধুর বাসায় আছি, কাল আসব। উনিও বলতে বললেন। রাত 1:30 নাগাদ কাজ শেষ হলে উনি বললেন, আমি গোসল করে আসছি বলে বাথরুমে চলে গেলেন। গোসল শেষে যখন উনি বের হলেন একটা ট্রান্সপারেন্ট নাইটি পরা ছিলেন। আমি উনার শরীর নিয়ে বলি আপনাদের, আগেই বলেছি উনার গায়ের রং ফর্সা। আর আপেলের সাইজ ছিল 3.6, কোমর 3.0 এবং 3.8 সাইজ পিছন। এমন নাইটি পরিহিতা ম্যাডামকে দেখে আমি চমকে উঠলাম। উনি বললেন, যাও এবার তুমি গোসল করে এসো। উনার কথা ভাবতে ভাবতে কখন যে বাথরুমে গিয়ে গোসল করা শুরু করেছি টের পাইনি। হঠাৎ খেয়াল হল আমার ভিজিয়ে ফেলেছি। তাই আমি টাওয়েল পরে উনার রুমের পাশে আসলাম। উনি বললেন, সারা ঘরে জিনিসপত্র অগোছালো পড়ে আছে, তুমি আমার রুমে ঘুমাতে হবে আজ। উনার সমস্ত জিনিস বাঁধা ছিল, আর আমারও অতিরিক্ত কোনো কাপড় ছিল না, তাই টাওয়েল পরেই থাকতে হলো। এই অবস্থায় বাইরে যাওয়া সম্ভব না, তাই দুজনে ঠিক করলাম দুপুরের রয়ে যাওয়া খাবারই খাবো, সাথে ঘরে যা আছে তাই চলবে। খাওয়া শেষে উনি রুমে চলে গেলেন। আমি কিছুক্ষণ সোফায় বসে রুমের দিকে হাঁটতে শুরু করলাম। বেডরুমে যখন ঢুকলাম দেখি দুপুরের সেই দৃশ্য আবার। উনার মনে হয় এক পা ভেঙে উপরের দিকে আর এক পা সোজা করে শোয়ার অভ্যাস। উনার এই ভঙ্গিতে শোয়া দেখেই আমার নিচের বাঘটা আস্তে আস্তে গর্জন শুরু করে দিল। উত্তেজিত হয়ে মেশিন 7 ইঞ্চিতে রূপ নিয়ে সোজা হয়ে গেল। উনি লক্ষ্য করলেন ব্যাপারটা, কিন্তু কিছুই বললেন না। আমিও চুপচাপ উনার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়লাম ঠিকই, কিন্তু চোখ বন্ধ করতে পারছিলাম না। কিছুতেই নিজেকে শান্ত করতে সম্ভব হচ্ছিল না। ইচ্ছে করছিল বাথরুমে গিয়ে রস ফেলে আসতে। ঘণ্টাখানেক পরে উনি আমাকে ডাকলেন। আমি জবাব না দিয়ে চুপ করেছিলাম, যেন ঘুমিয়ে পড়ছি। মনে মনে ভাবছিলাম, উনি আমাকে ডাকলেন কেন? আচমকা যা হল তাতে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। দেখি উনার একটা হাত আমার শরীরে রাখলেন, তারপর আস্তে আস্তে নিচে এনে আমার মেশিন ধরে নাড়তে লাগলেন। আমি বুঝতে পারছিলাম উনার হাতের ভিতর আমার মেশিন ফুঁসছিল। হয়তো উনিও এটা টের পেয়ে আমাকে বলতে লাগলেন, দেখ, আমি জানি তুমি এখনো ঘুমাওনি, আমার দিকে ফিরো, দেখো আমাকে। আমি অগত্যা উনার দিকে ফিরে শুইলাম। উনি বলতে লাগলেন, আমার স্বামীর মৃত্যুর পর এত বছর না আমি গরম করেছি, না আমি গরম নিয়ে কখনো ভেবেছি। কেননা আমি এতদিন বাবার বাড়িতেই ছিলাম, যেখানে অনেক কড়া রীতি। আজ তুমি যখন আমার মাঠ স্পর্শ করলে, এতগুলো বছর পর আবার আমার ভিতর কামনা জেগে উঠল।
আমি তখন ওই সময় বাধা দিয়েছিলাম এই কারণে যে আমি নিজেও ঠিক করতে পারছিলাম না তোমার সাথে এসব করা ঠিক হবে না কে হবে না। অনেক ভাবার পর সিদ্ধান্ত নিলাম তুমি আমার জন্য উপযুক্ত। এই বলে উনি আমার ঠোঁটে গভীর একটা চুমা দিয়ে লেপ্টে রইলেন, আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। এবার উনি নিজের নাইটি খুলে ফেলে ছোট জামা উপরেই আপেলগুলো নাড়তে নাড়তে আমাকে বললেন, বাকি কাপড়গুলো তোমাকেই খুলতে হবে। এসো আমার আপেল টিপো। আমিও উনার আপেল টিপতে টিপতে হাত পিছনে নিয়ে ছোট জামা খুলে দিলাম। উন্মুক্ত আপেল দেখেই আমি পাগলের মতো টিপতে লাগলাম জোরে জোরে। উনি বললেন, আসো এবার আমার আপেল পান করো, অনেক আপেল জমে আছে, সব আপেল খেয়ে নাও। উনার একটা আপেলের বোটা মুখে নিয়ে চুষতে লাগলাম। উনি শব্দ করে উঠলেন, ইস আহ আহ আহ। একটা চুষছি আর একটা টিপছিলাম তো উনি কেমন যেন বন্য হয়ে উঠলেন উত্তেজনায়। কোনো হুঁশ ছিল না তার, মুখ দিয়ে যা আসছিল তাই বলে যাচ্ছিলেন। চুষ আমার আপেল, চুষ অসভ্য, জোরে জোরে চুষ। উনার এই উত্তেজনা দেখে আমার জোশ আরও বেড়ে গেল। উনি বলতে লাগলেন, তুই তো খুব ভালো চুষতে পারিস রে, তার চাইতে ভালো চাটতে জানিস। আয় এবার আমার প্যান্ট খোল। আমি খুলে দিতেই উনার ফক মাঠটা আমার চোখের সামনে, আমি দেখতেই থাকলাম। খুব সুন্দর একটা মাঠ, তরমুজের কোয়ার মতো দুই পাশে, মাঝখানে একটি দানা, তার নিচে গভীর সুড়ঙ্গের শুরু। খুব যত্ন করে ঘাস কামানো। একটু ফাঁক করলেই দেখা যায় গোলাপি পথ, যে পথে হাঁটার জন্য আমার মেশিন গর্জন করছে অনবরত। ফুলে ফুলে উঠছে ক্রমাগত। উনি বললেন, আয় এবার এটাতে মুখ দিয়ে চাট, চুষে চুষে সব রস খেয়ে নে। অনেক দিনের জমানো রস। আমি চুষতে লাগলাম, জিহ্বা দিয়ে চুক চুক করে আওয়াজ হচ্ছিল, চুষার চোটে কেঁপে কেঁপে উঠছিল বারবার। উনি নিজেই মাঠ দুই হাত দিয়ে ফাঁক করে বললেন, ভিতরে একটু চুষো প্লিজ। যদিও আমি এমনিতেই চুষতাম, তবু উনি বলাতে সেই গোলাপি পথে জিহ্বার আগা ছোঁয়ালাম। উফ শব্দ করতে লাগলেন, আমি আরও ভিতরে ঢুকালাম। চুষতে লাগলাম জোরে জোরে, একটা নোনতা স্বাদ পাচ্ছিলাম যা আমাকে আরও বেশি পাগল আর উত্তেজিত করছিল। উনি দুই হাত সরিয়ে বেডকভার খামছে ধরলেন আর মুখ দিয়ে শব্দ করতে করতে কেঁপে উঠছিলেন বারবার। অস্ফুট কণ্ঠে বলতে লাগলেন, চুষ, এটা দুনিয়ার সবচাইতে দামি জায়গা, সবচাইতে দামি জিনিস। আর আমার ঘাস টানতে লাগলেন। চিৎকার করে উঠলেন, মেরে ফেলল রে আমারে। আরও জোরে চুষ বলতে বলতে কোমর নাড়তে লাগলেন আর আমার মুখে ঘষতে লাগলেন। কিছুক্ষণ পর রস ছেড়ে দিলেন উনি, আমি মুখ সরাতে চাইলে আরও শক্ত করে চেপে ধরে থাকলেন। কয়েক মিনিট পর তার হাত একটু ঢিলে হল। এবার উনি আমার মেশিন হাতে নিয়ে উপর নিচ করতে লাগলেন আর বললেন, তুই আমার আসল গরম রাজা, আর জিভ দিয়ে চুষা শুরু করলেন। ঠোঁট আগে পিছে করে চুষে দিচ্ছিলেন, যেহেতু উনি অভিজ্ঞ বিবাহিতা। শুনেছি বিবাহিতা মহিলাদের লাগার এই এক মজা, কারণ ওরা সব জানে কিভাবে লাগাতে হয়, কিভাবে কি করতে হয়। যাই হোক, এমন চুষা দিলেন আমার রস বেরিয়ে যাওয়ার উপক্রম। বললাম, আমার বেরিয়ে যাবে। উনি বললেন, হোক, আমি তোর সব রস খাব। বলেই আরও কঠিন এক চুষা দিলেন, আমি শ্বাস দিতে না পেরে বের করে দিলাম। উনি সব রস গিলে ফেললেন, চেটে খেলেন সব, একটু কোথাও দেখা গেল না। উনি আবার আমার হাত উনার আপেলের উপর দিলেন, আমি আস্তে আস্তে টিপতে লাগলাম। উনার আপেল মোটেও নরম হয়নি, একটু শক্ত ছিল, যা ধরতে খুব ভালো লাগছিল। আবার টিপা শুরু করলাম আর উনি আমার মেশিন ধরে নাড়তে লাগলেন। দুজনে এমন করতে করতে আমারটা আবার ফুলে শক্ত হয়ে গেল উনার হাতেই। আবার সেই একই কায়দায় আমরা চুষতে লাগলাম একে অন্যের সুরঙ্গ। উনি আর না পেরে বললেন, জালিম, আর কত অপেক্ষা করাবি আমায়? আয় এইবার তোর মেশিনটা ভরে দে আমার মাঠের ভিতরে। বলেই উনি চিত হয়ে শুইয়ে পা দুটো দুই দিকে ছড়িয়ে উপরে নিয়ে মাঠটা হা করে দিলেন।
বলতে লাগলেন যে ঢুকা অনেক দিন হতে ছটফট করছি লাগানো খাওয়ার জন্য। লাগিয়ে ফাটিয়ে আমার মাঠ আর সহ্য করতে পারছি না। যেই আমি মাঠের মুখে লাগিয়ে ঠেলা দিলাম একটু ভিতরে ঢুকল অমনি তার শ্বাস যেন আটকে গেল। শব্দ বের হল ওহই। অনেকদিন পর হতে ব্যথা পাচ্ছিল বোঝা যায়। বল বের কর্মার মাঠ জ্বলছে, অনেক ব্যথা পাচ্ছি। এমন খিস্তি করছিল, তবু বাধা দিচ্ছিল না কিন্তু একটুও। আমিও দ্বিগুণ উৎসাহে অনেক জোরে দিলাম এক ঠেলা। হড়হড় করে ঢুকে গেল পুরোটা। একটু থেমে তার ঠোঁটে চুমা চুমা দিতে লাগলাম, আপেল টিপতে লাগলাম নরস করার জন্য। চোখের দিকে নজর পড়তেই দেখি কোল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মাঠের ভিতরে যেন আগুনের উত্তাপ পাচ্ছিলাম। এবার আস্তে আস্তে শুরু করলাম চাপ দেওয়া। যতই দিচ্ছি সে ততই আরাম পাচ্ছিল। আমাকে জোরে চেপে ধরছিল আর বলছিল মারো মারো, আরো জোরে মারো। আহ আহ আহ, কি সুখ! কতদিন পর মাঠের ঝাসা মিটাচ্ছি আমি। লাগিয়ে লাগিয়ে আমাকে ফাটিয়ে দাও রাজা, আমার মাঠটা সাগর বানিয়ে দাও, তোমার বাঁশটা দিয়ে আরো জোরে গুতাও রাজা। আরো কত কি খিস্তি! এভাবে লাগাতে লাগাতে বলল মতো লাগাতে। বলেই সেভাবে পজিশন নিল আর আমি ঢুকিয়ে ঠেলতে লাগলাম। অনেকক্ষণ লাগার পর আমার হয়ে আসছিল বলতেই বললেন ভিতরে ফেলতে। আমি অমত করলে বললেন কোনো সমস্যা হবে না, কাল ইমার্জেন্সি পিল খেয়ে নিবেন। আরও একটু ঠেলার পর আমার বের হয়ে গেল। উনার গায়ের উপর ভার দিয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর বললেন চুমা দিয়ে আমার রাজা, আমি আজ অনেক তৃপ্ত, অনেক খুশি। তোমার মেশিন আমার অনেক ভালো লেগেছে। আমি যে কয়দিন এখানে আছি প্রতিদিন তুমি এসে আমাকে লাগিয়ে যাবে। সেদিন রাতে আরও 3 বার গরম করেছিলাম। সারা রাত দুজনেই পুরো কাপড় ছাড়া ছিলাম। সকাল 11টায় ঘুম ভাঙে উনার ডাকে, চা করে এনেছেন। চা খেয়ে আবারও 2 বার লাগালাম, একবার বাথরুমেও গোসল করতে করতে। সে কাহিনী সহ যত দিন তিনি ছিলেন, অসংখ্যবার লাগার সেই সব বর্ণনা করব আমার পরবর্তী পর্বে। উনি ছিলেন আমার শ্রেষ্ঠ লাগানো সঙ্গী। ভুলব না কখনো ওনাকে।